বলছি সন্দেশখালী, সেখানে দেখছি পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশকে মারধর, মুসা নামের যে তৃণমূলের প্রভাবশালী কর্মী তাকে ধরতে গিয়ে এই অবস্থা, এবং সেখানেও তৃণমূল যোগ। দেখুন, কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনুভবপ্রত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেয়া, এই গোটা বিষয়টা পুলিশ দেখছে। আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে। কিন্তু পুলিশ বারবার এইভাবে হামলার শিকার হচ্ছে কেন? কোথাও কি পুলিশের প্রতি ভয়, সম্ভ্রম এটা নষ্ট হয়ে গেছে? না, আদৌ নয়। একটা বিরাট অংশের জায়গায় পুলিশ রোজ এত কাজ করছে, সারা বাংলা জুড়ে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন। আপনি আজকে বলছেন আপনি কেন পুলিশ কোথাও কয়েকজন গোলমাল করার চেষ্টা করেছে। আরে সিপিএম জমায় তো আইপিএসকে খুন করে ফেলতো। তফাৎটা বুঝুন। খারাপ ঘটনা সবসময় খারাপ, আমি ডিফেন্ড করছি না, আমি জাস্টিফাইও করছি না। কিন্তু সিপিএমের সময় ডিসি পোর্ট বিনোদ মেহতা যখন ক্রিমিনাল ধরতে যাচ্ছিলেন, তাকে এবং তার দেহরক্ষীকে কুচি কুচি করে কেটে জীবন্ত কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল সিপিএমের জমানা। এরপরে ওসি তিলজলা, তাকে প্রকাশ্য দিবালোকে সিপিএমের গুন্ডারা খুন করেছিল। ফলে সিপিএম জমানায় একের পর এক জায়গায় পুলিশের উপর আক্রমণ, খুন ইত্যাদি হয়েছে। বিজেপির রাজ্যগুলিতে পুলিশের উপর হামলা, গণ্ডগোল হামেশা বহু জায়গা থেকে খবর আসে। আমরা একটা ঘটনাও জাস্টিফাই করছি না, কিন্তু পুলিশ সেটা দেখছে, পুলিশ সামলাচ্ছে। এবং কেউ যদি কোথাও একটা গণ্ডগোল পাকিয়ে বসে বা কোনো উদ্দেশ্য নিয়ে প্ররোচনামূলক কাজ করে, পুলিশ সেটাকে আরও বেশি বাড়তে না দিয়ে তখনকার মতো যতটা সম্ভব সামলে নিয়ে তারপর কারা এসব করেছে খুঁজে বার করে নেবে। কিন্তু আমি বলছি যে এখানে দেখা যাচ্ছে যে শাসক দল পুলিশকে মারছে। সিপিএম এর সময় তো শাসক দলই ডিসি পোর্ট বিনোদ মেহতাকে মারেনি, শুধু পরিকল্পিতভাবে কুপিয়ে খুন করে জীবন্ত পুড়িয়েছিল। তো ফলে শাসক দলই করেছিল, সিপিএম করেছিল। বামফ্রন্ট সরকারের পুলিশকে করেছিল। ওসি তিলজলা কোন সরকারের ছিলেন? ওসি তিলজলা তো ছিলেন বামফ্রন্ট জমানায়। সিপিএমে যেখানেই পুলিশে কেউ কোথাও ক্রিমিনালকে ধরতে গেছে, তাদের খুন করে ফেলেছে, তার বডিগার্ডকে পর্যন্ত খুন করেছে। সিপিএমের জমানায় পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনার বিরাট তালিকা দিয়ে দেয়া যেতে পারে। একটা গন্ডগোল হয়েছে সন্দেশখালীতে, পুলিশ দেখছে, কড়া হাতে সেসব জায়গা মোকাবিলা হচ্ছে। কিন্তু যে সিপিএমের জমানায় পুলিশ খুন হতো, আইপিএস ডিসি খুন হতো, যে বিজেপির জমানায় নিয়মিত নানা ধরনের অশান্তি হয়, তাদের মুখে বড় বড় কথা মানায় না। বলছি, বিজেপির কর্মী সভার মঞ্চ থেকে নাটকীয়ভাবে তৃণমূলের যোগ দেওয়ার জন্য ভুল স্বীকার করলেন, ক্ষমা চাইলেন শিশির অধিকারী। দেখুন, আমি একটা কথা বলি। শিশিরদা বয়স্ক, তিনি বর্ষিয়ান নেতা, তিনি ভালো থাকুন। কিন্তু বিজেপির মঞ্চে গিয়ে তৃণমূলে আসার জন্য ভুল স্বীকার করা, প্রথম কথা, তৃণমূল ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর নির্ভর করে, যেখানে ওনারাও সামিল হয়েছিলেন এসে। তো সেখানে পরিবর্তনটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যার ছায়ায় ওনারা ছিলেন। দুই, আজকে লোক দেখানো নাটক করে শিশির অধিকারী যদি বলেন তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল, তাহলে ফিরিয়ে দিন না সাংসদের পেনশন আর মন্ত্রিত্বের পেনশনটা। জীবনে সাংসদ হয়েছেন তৃণমূল থেকে, মমতা ব্যানার্জি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী একবার হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনার ঘনিষ্ঠ যে কজন আছে, আপনার বাড়ির থেকে শুরু করুন, তাদের বিভিন্ন জনপ্রতিনিধি, এমপি, এমএলএ, কাউন্সিলর, পুরপ্রধান, মন্ত্রী, প্রশাসনিক পদ, দলের পদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দিয়েছে। আপনার কোনো কারণে, আপনার ঘনিষ্ঠ মহলের কোনো বাধ্যবাধকতায় আপনি যেতে বাধ্য হয়েছেন বিজেপিতে,
সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তা বলে তৃণমূলে আসা ভুল হয়েছিল। আপনার প্রতিষ্ঠাটাই তো তৃণমূলদের। আপনি জীবনে সাংসদ হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন একবার, এবং কার আপত্তি সত্ত্বেও আপনাকে মমতা ব্যানার্জি মন্ত্রী করেছিল সেটা তো আপনি সব থেকে ভালো জানেন। আমি কোনো ব্যক্তিগত পারিবারিক আক্রমণে আদৌ ঢুকতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উজাড় করে দিয়েছেন আপনাকে এবং আপনার পরিবারকে, বিশ্বাস দিয়েছেন, স্নেহ দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, নির্ভরতা দিয়েছেন, সেই সব ছেড়ে অন্য কম্পালশানে, অন্য বাধ্যবাধকতায় আপনাদের যেতে হয়েছে বিজেপিতে। সেটা গেছেন, কিন্তু তা বলে তৃণমূল কংগ্রেসে আসা ভুল। তাহলে তো আপনাদের জীবনের যে গ্রাফ এবং বায়োডাটায় যে যে পদ লেখা আছে, তো সবকটা তো বাদই চলে যাবে যদি আপনি তৃণমূলের আপনার অবস্থান বাদ দিতে হয়। এবং দুর্নীতি নিয়ে তৃণমূলকে খুব আজকে অভিযোগ করেছেন, কয়লা, বালি, জল সমস্ত এই জন্য চোর বলেন আপনারা বিজেপি কর্মীদের। দেখুন, যাদের শিশিরবাবু খুব ভালো জানেন, যাদের উনি যে হাওয়ায় একগাদা দুর্নীতির অভিযোগ করেছেন, সেগুলোতে কাউকে কিন্তু ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায়নি, কিন্তু ক্যামেরার সামনে টাকা নিতে যাকে দেখা গেছে সেটা শিশিরবাবুই ভালো করে নারদার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কাঁচের ঘরে বসে আপনি বাইরের ঢিল ছুঁড়ছেন। হ্যাঁ, এই একটা প্রশ্ন ছিল। কুণালদা, বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা, মূলত আপনারা সরব রয়েছেন বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য, কিন্তু যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ড বা তামিলনাড়ু, সেখানেও কিন্তু বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কি ভাবছে, বা আপনারা যে কোনো জায়গাতেই কারণ সেখানে করছে হয়তো, মানে এখানে যারা সরকারে আছে, মানে অন্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা সরকারে আছে, মানে বিজেপি সরকারে আছে, এখন তাদেরই কোনো লোকজন সেসব অন্য রাজ্যে তো থাকতেই পারে, তারা হয়তো সরকারে নেই কিন্তু তারা তো থাকতেই পারে। দেখতে হবে এই প্রভোকেশনগুলো কারা দিতে শুরু করছে। বাংলা ভাষী, বাংলায় কথা বলেও পরিযায়ী শ্রমিক মানেই বাংলাদেশি বলে তাদের উপর আক্রমণ, মারধর করা একের পর এক বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এবার অন্য রাজ্যেও যে হচ্ছে, তো সেখানে বিজেপি নেই তা তো নয়, ক্ষমতায় হয়তো নেই, কিন্তু প্ররোচনাটা কারা দিতে শুরু করছে সেগুলো দেখতে হবে। আমরা সব জায়গাতেই তীব্র বিরোধিতা করছি এটা। বাংলা বললে যদি অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হয়, কোনো অবস্থায় এসব বরদাস্ত করা হবে না। না, ওখানে তো আপনাদের বন্ধু রাজনৈতিক দলগুলি সরকার, সেখানে আপনারা হস্তক্ষেপ কেন করছেন? নিশ্চয়ই কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি কি সবটা জানতে পারছেন? নিশ্চয়ই কোনো না কোনো প্রসেস চলছে সরকারের কাছে। আমাদের সরকারের কাছে খবর এলেই সেখানে যা যা করা, যা যা করণীয়, পাশে তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন। বলছি, দিলীপ ঘোষের প্রশ্নে রাজ্য বিজেপি রাজ্য সভাপতি বলছেন যে গোটা বিজেপিটা ঐক্যবদ্ধ আছে, একটাই লক্ষ্য 2026-এ সরকার গঠন, এবং সেখানে দিলীপ বাবুর একটা অঙ্গ কাজ করবে। এখন দেখুন, এটা সম্পূর্ণ তাদের ঘরের ভেতরের ব্যাপার। তো এখন দিলীপবাবু যদি, মানে কিছুদিন আগে আমরা দেখেছি উনি মেদিনীপুরের সাংসদ ছিলেন, সিটিং এমপি টিকিট কেটে দিয়ে ওনাকে আসন বদলে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুর্গাপুরে, সেখানে উনি হেরে যান। তো সুতরাং বিজেপির মধ্যে এই গোষ্ঠীবাজি ছিল, আছে এবং থাকবে। ফলে এখন ভোটের মুখে এসে দিল্লির মাস্টারমশাইরা এসে 4টে দুষ্টু ছেলেকে একসঙ্গে এক টেবিলে বসাচ্ছে, তার মানে এই নয় যে 4জনই ভালো হয়ে গেল। তথাগত রায় বলছেন যে দিলীপ ঘোষ এলেন কি গেলেন কিছুই এসে যায় না, এখানে 26-এ মুখ্যমন্ত্রী। তথাগত রায় দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না, তাই তথাগত রায় দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না বলে এই ধরনের কথাবার্তা বলছেন। তো অতৃপ্ত আত্মা। তো সুতরাং তথাগত রায়কে তো অমিত শাহ ডাকছেন না, তো উনি দিলীপবাবুর উপর রেগে রেগে জ্বলে মরছেন। আর দিলীপবাবু তথাগত বাবুর দিকে একটা সাইনবোর্ড তুলে রেখেছে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে, দিলীপ ঘোষের আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। দিলীপবাবুর যে নীতি আদর্শ, আরএসএস বিজেপি, এটা আমরা সমর্থন করি না, আমরা বিরোধিতা করি। উনি আমাদের সমালোচনা করেন, আমরা ওনার সমালোচনা করি। কিন্তু আফটার তপন শিকদার, দিলীপ ঘোষই মোস্ট সাকসেসফুল বিজেপি প্রেসিডেন্ট অফ স্টেট বিজেপি ওয়েস্ট বেঙ্গলের। তো এখন তাকে যারা কোণঠাসা করে গ্যারেজ করেছে,
বা তাকে যারা দেখতে পারে না ওদের মধ্যে এই একদিন একটা টেবিলে বসলে এসব মেটে না আর কি, এদের এই গোষ্ঠীবাজি থাকবে। এই বিজেপিকে মানুষ কোনো অবস্থাতেই সমর্থন করবেন না। একে তো বঙ্গ বিরোধী, তার উপর তো এই সম্পূর্ণ দিলীপ ঘোষ যেখানে গিয়ে বলবেন বিজেপিকে ভোট দাও, তথাগতরাকে ছেড়ে দিন, সেখানে গিয়ে বলে আসবে বিজেপিকে ভোট দিও না। উনি বলছেন যোগ্যতম মুখ্যমন্ত্রী ব্যক্তি হচ্ছে শুভেন্দু অধিকারী, একমাত্র তথাগত রায়। এখন তথাগত রায় বলছেন, সেটা শুনবে কে? তথাগত রায় এতজন নেতাকে বিজেপি ডাকলো, অমিত শাহ ডাকলেন, এক কাপ চা খেতেও তথাগত রায়কে ডাকেননি। তিনি আবার মুখ্যমন্ত্রীর নাম বলছেন বিজেপির। যে দলটা ক্ষমতায় আসবে না, যে দলটা হারবে, তার মুখ্যমন্ত্রী নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? তো ওনার মতকে শুধু অমিত শাহই শোনেনি ওনার মত, উনি কাকে মত দিচ্ছেন? তো অমিত শাহ নিজেই তো এক কাপ চা খেতেও ডাকেননি। সভাপতি ছিলেন, রাজ্যপাল ছিলেন, হ্যান ছিলেন, ত্যান ছিলেন, বিরাট জ্ঞানীগুণী লোক। এখন দিলীপ ঘোষকে এতদিন বাদে ওরা ডেকেছে, সেটা এখন উনি সহ্য করতে পারছেন না। সকালবেলা উঠে প্যান্ডি খান। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করবেন ইতিমধ্যে ঘোষণা করেছেন। তার আগে আজকে দেখা গেল একেবারে তড়িঘড়ি শুভেন্দু অধিকারী তিনি একটা স্বাস্থ্য শিবির করছেন। একটা লড়াই, একটা কোনো লড়াই নেই, এ তো প্যানিক রিয়াকশন। আপনারা একটা জিনিস দেখুন, এই বিজেপি বা শুভেন্দু ওনারা কি করছেন, ওদের নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, 21শে জুলাই ওনাদের প্রোগ্রাম করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি একটা কর্মসূচি শুরু করবেন, সেই তারিখে ওনাদের একটা করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির বা সেবাশ্রয় করবেন বলে শোনা গেছে, প্যানিক রিয়াকশন শুরু হয়ে গেছে। অর্থাৎ ওনাদের গোটা বিষয়টাই হচ্ছে যে তৃণমূলের আলোয় একটা আলোকিত হয়ে কোনোভাবে যদি একটা প্রচারে থাকা যায়। ওনাদের এই বিজেপির তো নিজস্ব কোনো আইডেন্টিটি, নিজস্ব কোনো কর্মসূচি নেই। তৃণমূল কি করছে, মমতা ব্যানার্জি কবে সভা করছেন, অভিষেক ব্যানার্জি কি কর্মসূচি নিচ্ছেন, সেইগুলো সেই দিনে করলে যদি একটু প্রচার পাওয়া যায়, এই করতে গিয়ে এসব করছে। প্যানিক রিয়াকশন, ইয়ে ডর हमें अच्छा लगा। এই প্রসঙ্গে বলি, শুভেন্দু অধিকারী আবার নন্দীগ্রামে বলছেন যে 26-এর ভোটে আবার মমতা ব্যানার্জি নন্দীগ্রামে লড়ুক, আমি চাই, এবার 20,000 ভোটে আমি হারাবো। দেখুন, নন্দীগ্রাম থেকে এবার গতবার উনি কিভাবে জিতেছিলেন সেটা সবাই জানেন। জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে, লোডশেডিং করিয়ে, সমস্ত হিসাব পাল্টে একটা প্রায় ঘোষিত হয়ে যাওয়া ফলাফল, সেটাকে উল্টে কিভাবে দেয়া যায় সেটা এখনো মামলা চলছে। এবং তারপরে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ সিট, যেটাকে বিধানসভা সমকক্ষে বলা ভালো, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তো বিধানসভার সমমানের হবে না, আমরা ধরি জেলা পরিষদ সিটগুলোকে বিধানসভার সমমান ধরা যায়। সেখানে নন্দীগ্রামে তৃণমূলের লিড হচ্ছে 10,400-র উপরে। তো সুতরাং এটা দেখা যাচ্ছে নন্দীগ্রামে এটা ভেরি মাচ পসিবল। নন্দীগ্রামের মানুষ নতুন বিধায়ক আনতে প্রস্তুত। বলছি শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূলের সঙ্গে লোকজন নেই, নন্দীগ্রামে বলেছেন নন্দীগ্রামে তৃণমূলের সঙ্গে লোকজন নেই, আইপ্যাক আর পুলিশ চুরির পাঁচালি বাজাবেন। আপনারা যেমন উন্নয়নের পাঁচালি, উনি চুরির পাঁচালি, দুর্নীতির পাঁচালী। গ্রামে গ্রামে। তো যদি কোনো দুর্নীতি বা চুরির পাঁচালি হয়, তার তো একটা নিশ্চয়ই উনি একটা কোনো ছোট একটা লিফলেট বা একটা তো কিছু করবেন। তার প্রথমেই যেন নারদার লিস্টার ছবিগুলো রাখেন, তাহলে ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। বিজেপি বা যারা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে বলছেন না আমরা চুরির পাঁচালি করব, তো তাহলে আপনারা যে পাঁচালিটাই লিখতে যান, একদম প্রথমে যে একটা রাখবেন যে নারদার ছবিগুলো, তাহলে ব্যাপারটা মানে সুন্দর লোকের বুঝতে সুবিধা হবে। বলছি সুকান্ত মজুমদার বলছেন যে এই যে ডান্ডা দেখছেন এগুলো সরু সরু, যত আসবে সময় তত এই ডান্ডাগুলো মোটা হবে, মোটা রাখবেন, আর ওতে পেরেক রাখবেন যাতে চালালে ভালো করে লাগে। আপত্তিকর কথাবার্তা।
এত বড় বড় কথা বলেন, বাংলার গরিব মানুষের টাকাগুলো আটকে রেখেছে দিল্লি, কই একবার তো দিল্লিকে বলেন না। বহু মানুষ আছেন যারা হয়তো কিছুদিনের জন্য ভুল বুঝে বিজেপিকেই ভোট দিয়েছিলেন, 100 দিনের কাজ করেছিলেন, খেটে খাওয়া মানুষ, কই তাদের টাকাগুলোর জন্যও তো বিজেপি সাংসদরা বলেননি, তাদের আবাসের জন্যও তো বিজেপি সাংসদরা বলেননি। বাংলার বকেয়া 1,95,000 কোটি টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে তো কোনো কথা বলেননি। বলছি হিরণ অভিনেতা খড়গপুরের বিধায়ক, এই দিলীপ ঘোষ খড়গপুরে লড়ার ইচ্ছা প্রকাশ করার ফলে তিনি বলছেন তিনি নির্বাচন কমিটি এরকম প্রার্থী করে, এবং তিনি কি করে বলছেন ওখানে তো প্রচুর কাজ করেছেন নিজে, কোথাও কি এটা ভোটের আগে মানে দিলীপ ভার্সেস হিরণ এরকম? না না, হিরণ তো সিটিং এমএলএ খড়গপুরে, তো হিরণ এটা সম্পূর্ণ বিজেপির ব্যাপার। এখন বিজেপির এই গোষ্ঠীবাজি করতে গিয়ে ওরা এই সিটিং এমপি দিলীপ ঘোষের মতো লোককে কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়েছিল। আবার দিলীপ ঘোষ যদি পায়ের তলার একটু জমি পেয়ে যান, তাহলে দিলীপ ঘোষ আবার খড়গপুরে এসে হিরণকে কেটে আবার দিলীপ ঘোষ দাঁড়াবেন। তো এ তো বিজেপির ইতিহাসে তো এগুলো তো লেখাই আছে, এইগুলোই তো বিজেপি করে যাচ্ছে। সোমবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের বৈঠক রয়েছে, তার আগে দিলীপ ঘোষ বলছেন প্রত্যেক ভোট গ্রহণ কেন্দ্রে প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী যাতে দেওয়া হয়, শুধু বাইরে না, ভেতরে কেন্দ্রীয় বাহিনী দিলীপ ঘোষ তো দুর্গাপুরে লড়েছিলেন, তো কেন্দ্রীয় বাহিনী তো ছিল, জাতীয় ইলেকশন কমিশনও ছিল, তো হেরেছেন কেন দুর্গাপুরে? ফলে মানুষের উপর ভরসা করুন, বাংলার মানুষের অধিকারটাকে গুরুত্ব দিন। কেন্দ্রীয় বাহিনী ভোট করবে না, ভোট ভোটাররাই দেবে, মানুষের নজর ঘুরিয়ে কোনো লাভ নেই। দুদিন অমিত শাহ ডেকেছেন, বা দুদিন অনেক দিন পরে পার্টির মধ্যে জায়গা পেয়েছেন, তার মানে আবার সব অবাস্তব কথাবার্তা শুরু হয়ে যাবে, কি হয়? তবে এটাও একটা বিজেপি, মানে দিলীপবাবুকে নিয়ে ওদের গোষ্ঠীবাজি আছে, এরকম প্রকাশ্য গোষ্ঠীবাজি, কিন্তু সেটা করতে গিয়ে দিলীপবাবু এবং রিঙ্কু বৌদিকে যে কুৎসিত ভাষায় বিজেপির অন্য নেতারা বা তাদের অনুগামীরা সব আক্রমণ করেছেন, এটা দিলীপবাবুর ক্ষমা করা উচিত নয়। আবার একটা বিষয় উঠে আসছে যে এই শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে ডাকা হয়েছিল, সেখানে অমিত শাহ তাকে বলেছেন যে দিলীপ ঘোষ মাঝে মাঝে পার্টি লাইনের বাইরে গিয়ে বক্তব্য রাখছেন, ওকে একটু সাবধান করুন। শ্রমিক ভট্টাচার্যকে ডেকে বলছেন অমিত শাহ। সেটা আপনাকেও বলেননি, আমাকেও বলেননি, আমিও জানি না। ফলে সূত্রের খবরের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য অন্য দলের ভেতরের ব্যাপারে করাটা শোভন হবে না। ওই যে রাষ্ট্রপতি একটু আগে মানে করেছেন, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলকে তলব করেছেন, মানে এইটার মধ্যে কোনো রাজনৈতিক দেখছেন? বলা খুব মুশকিল। এখন আমরা তো জানি না যে আমাদের গভর্নর সাহেব নিজেই কোনো টাইম চেয়েছিলেন কি না, তো ফলে তিনি তো রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত, ফলে তিনি কেন যাচ্ছেন, রাষ্ট্রপতি কেন ডাকলেন, এটা গভর্নর সাহেবই টাইম চেয়েছিলেন না রাষ্ট্রপতি কোনো প্রয়োজনে ডেকেছেন, সেগুলো নিয়ে কোনো মন্তব্য, রাজনৈতিক মন্তব্য এইভাবে এক্ষুনি হতে পারে না। আইনি বিষয়, সম্পূর্ণ আইনি বিষয়। অভিযোগ ছিল, পুলিশ আইনত ব্যবস্থা নিয়েছে। বলছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই দেখা গেল যে উনি চা শ্রমিকদের মানে চিরকুট নিচ্ছেন এবং সেটা সমাধান করছেন সঙ্গে সঙ্গে। এই যে নতুন নতুন পদ্ধতি, মানে প্রথাগত ভাষণের পরিবর্তে, এইটাকে কিভাবে দেখছেন? তো খুবই ভালো, নানা সময়োপযোগী মঞ্চ থেকে শুরু করে কন্টেন্ট পর্যন্ত। আমরা তৃণমূলের মূল নীতি, আদর্শ, কর্মসূচি এর যে মূল ভিত্তি অটুট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের আবেগ, কর্মীদের আবেগ নিয়ে যে তৃণমূল চলে, তার সঙ্গে যদি নতুনত্ব, উপস্থাপনার নতুনত্ব, কর্মপদ্ধতির কিছু নতুনত্ব নতুন প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ট্রোডিউস করেন, তো ভালোই লাগছে। তো কে আর ছেড়ে দিল মুস্তাফিজুরকে সমালোচনার মুখে পড়ে নাইট রাইডার্স, কিভাবে দেখছেন? নৈরাজ্যের বাংলাদেশের আজ 22 গজে দেখুন, আমি এটা নিয়ে, এই খেলাটা নিয়ে এক্ষুনি কোনো কমেন্ট করতে চাই না, কারণ বাংলাদেশের হিংসার আমরা সবাই নিন্দা করেছি। আবার এটা রাজ্যের কিছু করার নেই, কারণ ওটা একটা আলাদা দেশ, যা করতে হবে ভারত সরকারকে। আবার এই খালেদা জিয়ার শেষকৃত্যে দেখলাম আমাদের বিদেশমন্ত্রী ওখানে গিয়ে
তিনি রয়েছেন, ওখানে গেছেন বাংলাদেশে, এমনকি বাংলাদেশে এই পাকিস্তানের স্পিকারের সঙ্গে তার করমর্দনের ছবিও সামনে এসেছে কোনো কোনো সংবাদ মাধ্যমে। ফলে একটা আন্তর্জাতিক প্রোটোকলের ব্যাপার আছে। শুধু একটাই বিষয় হচ্ছে যে যতক্ষণ এই সমস্ত আন্তর্জাতিক বিষয় প্রোটোকল এসব থাকবে, আর সেখানে বিজেপির লোকেরা কলকাতায় বাংলাদেশের ওই ডেপুটি হাই কমিশনার অফিসে গিয়ে গোলমাল করবে, তা না করে ওরা দিল্লি যাক না। এই কলকাতায় গন্ডগোল না করে যাদের এখতিয়ার, যাদের দায়িত্ব, দিল্লির নেতাদের ওখানে দিল্লির দপ্তরের সামনে বলুক যে বাংলাদেশের সঙ্গে সব মানে এই করতে হবে, ওই করতে হবে, যার যা দাবি আছে সেখানে গিয়ে জানাক। এখানে রাস্তাঘাটে গন্ডগোল করে লাভ কি আছে? সুকান্ত মজুমদার বলছেন এখন থেকে হাতে সবাই একটা করে মোটা ডান্ডা রাখবেন, তাতে পেরেক লাগিয়ে রাখবেন। এইটা ও হয়ে গেছে বলা। আর একটা হচ্ছে কি বলে, উড়িষ্যার একটা ঘটনা ঘটেছে, সেখানে মানে ভিডিওকে রীতিমতো একজন বিজেপির নেতা মারধর করছে, মানে অ্যাসল্ট করছে। এটা খুবই খারাপ, ওরা তো এগুলোই করে। ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উপস্থাপনায় যে নতুনত্বটা এনেছেন, এই যে মঞ্চ মানুষের আছে আরো কাছে যাওয়ার, যেটা ব্রিগেডে শুরু হয়েছিল, মানুষের মধ্যে চলে যাওয়ার, অত বড় জনসমুদ্র, সবাই তো দূর থেকে দেখতে অসুবিধা হয়। তৃণমূল কংগ্রেসের নীতি, আদর্শ, কর্মসূচিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মুখ, দলের সর্বোচ্চ নেত্রী, এবং তারপরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটা করে এই যে নতুন উপস্থাপনা স্টাইল, তো এটা তো নতুন প্রজন্মের নেতা আরো নতুনত্ব যেগুলো আনছে উপস্থাপনার আঙ্গিকে, সেটা তো ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা অতীতে দেখেছি যখন রাস্তা দিয়ে যেতেন, যিনি যা চিরকুট দিতেন বা চিঠি দিতেন, সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে, এবং কিছু ক্ষেত্রে তো গাড়ির মধ্যেই সলভ হয়ে যেত। কিছু ক্ষেত্রে গাড়ির মধ্যে, আমার মনে আছে বীরভূমে একবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, একদম গাড়িতে যাচ্ছিলেন, তো রাস্তার ধারে কৃষকরা দাঁড়িয়েছিলেন, তো একটি চিরকুট দিলেন, সে মমতাদির কাছে সেই চিরকুট রয়ে গেল। আরও অনেকে চিঠি দিচ্ছিলেন, সেই চিঠিগুলো সব পেছনে, এবং সেই প্রত্যেকটা চিঠি কিন্তু প্রসেসিং হতো, রাস্তায় যা যা পেতেন, মানে সেগুলো কিন্তু সিএমও প্রত্যেকটা চিঠির প্রসেসিং হতো। তো সেই চিঠিটা নিলেন, চিরকুটটা নিলেন, একজন কৃষক একটা ধান ক্ষেতের পাশে একটা হাতে লেখা চিরকুট ধরিয়ে দিলেন। কিছুক্ষণ পরে প্রশাসনিক মিটিং প্রায় শেষের দিকে হঠাৎ চিফ মিনিস্টার বললেন, ময়ূরেশ্বরের ভিডিও কে আছেন? তো তিনি উঠলেন, বললেন আপনার ওখানে অমুক দোকানে সারের কালোবাজারি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, খবর রাখেন না? সেই কৃষকরা কোন দোকানে হ্যারাস্ট হয়েছে সেটাও চিরকুটের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন। আর একটা আমার মনে আছে, এই উত্তরবঙ্গে একবার জলপাইগুড়ি দিয়ে বাই রোড মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, তা একটা জায়গায় অনেক স্কুল ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়েছিল একটা স্কুলের সামনে। তো উনি নাবেন, শোনেন, তাতে ওখানে দিদিমণিরা বলেন যে ম্যাডাম, আমাদের স্কুল অনেক দিন ধরে হাই সেকেন্ডারি হওয়ার কথা, সব কাগজপত্র জমা পড়ে আছে লেফট জমানা থেকে, বাম জমানা থেকে, কিন্তু সেটা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠে ওখান থেকে ব্রাত্য বসুকে ইনস্ট্রাকশন দেন, এই স্কুলের এতদিন ধরে আবেদন পড়ে আছে, কাঠামো ঠিক থাকলে কেন এখনো তারা উচ্চ মাধ্যমিকটা পায়নি। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, ব্রাত্য তার 1.5 ঘন্টার মধ্যে এই প্রসেস শেষ করে আবার মুখ্যমন্ত্রীকে জানায়, এবং ওই বাই রোডে তখনও মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ওখান থেকেই আবার স্কুলকে জানিয়ে দেওয়া হয় যে 1.5 ঘন্টার মধ্যে মুশকিল আসান হয়ে গেছে, আপনাদের মানে দাবির স্বীকৃতি। ফলে এইগুলো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজের স্টাইল, তারই ছায়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে, এটা খুবই ভালো। তোমারও আছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত, তিনি বিজেপি রাজ্য কমিটির সদস্য, তিনি বলছেন বাড়ির সমস্ত পুরুষদের বলবো, যাদের বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাবে, তাদেরকে বাড়িতে বন্দর করে রেখে ভোট দিতে জানাতে। এইসব আতঙ্কে এরা ভুগছে। আরে যাদের বলবে তারাও নানা রকম জিনিস পায়, সে তার বাড়িতে যদি কৃষক থাকে তো কৃষক বন্ধু পায়,
তার বাড়িতে তো শুধু লক্ষ্মীর ভাণ্ডার যেমন মহিলারা পাচ্ছেন, কন্যাশ্রী যেমন মহিলারা পাচ্ছেন, তেমনি স্বাস্থ্যসাথীতে তো সেই বাড়ির পুরুষরাও ইনক্লুডেড। 93খানা আছে, 93খানা স্কিম। তো সুতরাং শুধু মহিলাদের আটকে রাখলে এই যদি বিজেপির নিদান দেওয়ার নমুনা হয়, তাহলে বুঝুন বিজেপিটা কত মহিলা বিরোধী এবং কত বড় চোরাবালির উপর দাঁড়িয়ে বড় বড় কথা বলে এরা। বলছি মৌসুম ব্যানার্জি আপনাদের রাজ্যসভার সাংসদ, তিনি আজকে কংগ্রেসে জয়েন করলেন, এটা তো একটা তৃণমূলের ক্ষতি। দেখুন, মৌসুম নূর তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে মৌসুম নূরের সিদ্ধান্তের উপর কোনো মন্তব্য করছি না। পার্টি নেতৃত্ব বিষয়টি জানেন। যদি কোনো বক্তব্য পার্টির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানোর হয়, যথাসময়ে নিশ্চিতভাবে সেটি আপনাদের জানানো হবে। এই মুহূর্তে মৌসুম নূরের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করছি না। কিন্তু উনি নিজে বলছেন যে গনি খান চৌধুরীর যে লিগাসি, সেইটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন, মৌসুম নূর উনি সাংবাদিকদের কি বলেছেন সেগুলো নিশ্চয়ই তিনি বলেছেন, কিন্তু এই মুহূর্তে ওনার এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া বা কোনো বক্তব্য এই মুহূর্তে জানাচ্ছি না। শুভঙ্কর সরকার বলছেন এটা তো ট্রেলার দেখলেন, এরপর পিকচার বাকি আছে। মৌসুম ব্যানার্জিকে জয়েন করিয়ে শুভঙ্কর সরকার রাজ্য কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি। দেখুন, এই বিষয়টি নিয়ে আজ এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। শুভঙ্কর সরকারের বক্তব্য, হ্যাঁ, এই মুহূর্তে এই গোটা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। বাংলার মাটি মমতা ব্যানার্জির মাটি, উন্নয়নের মাটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেন। বাংলার অধিকার, বাংলার সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তার পতাকাটা রয়েছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসকেই মানুষ, আবাল বৃদ্ধ বনিতা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরোধিতা করতে যাওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সহযোগিতা করা। তো অতীতে আমরা দেখেছি 2016 বলুন, 2021 বলুন, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস বিরোধী ভোট ভাগের চেষ্টা করেছে, যাতে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ অর্থাৎ সুবিধা হয়ে যায় বিজেপির। বাংলার মানুষ সচেতন, সেই কারণেই সিপিএম এবং কংগ্রেসকে তারা এবার বিধানসভায় প্রবেশ করতে দেননি। ফলে যে কোনো দলের রাজ্য সভাপতির, শুভঙ্কর নতুন সভাপতি হয়েছে, তিনি কিভাবে কোন নীতিতে তার দল চালাবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সে বিষয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু বাস্তব হলো, বিজেপিকে যদি রুখতে হয়, বিজেপির অপসংস্কৃতি, অপশাসন, ধর্মের নামে বিভেদের বিষ, এগুলোকে যদি রুখতে হয়, তাহলে বাংলার মানুষকে, বিজেপিকে রোখা এবং বাংলার উন্নয়ন, তার একমাত্র পথ তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা। কংগ্রেসেরও কি উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা? এ বিষয়ে আমি তো সব বাংলায় যারা আছেন তাদের সকলের উচিত, যারা পশ্চিমবঙ্গের সকলেরই উচিত উন্নয়নের স্বার্থে এবং বিজেপির বিষ মেশানো বিপদ রুখতে, বাংলার প্রতি বৈষম্য বঞ্চনা রুখতে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। না, কুণাল ঘোষ যিনি বিরোধী, মানে কোনো ব্যাপারই একেবারে চাচা ছোলা কথাবার্তা বলেন, সে বিরোধী দলকে আক্রমণ হোক বা নিজের দলেরও বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন। আজকে ভোটের আগে একজন এমপি ছেড়ে গিয়ে কংগ্রেসে গেলেন, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি এই ব্যাপারে সরাসরি কোনো আক্রমণে যাচ্ছেন না। তাহলে কি আমরা ধরতে পারি যে আগামী দিনে 26-এর আগে কংগ্রেস হাত ধরাধরি হতে পারে? কিচ্ছুই ধরতে পারেন না, কারণ একটা ঘটনা আধ ঘন্টার মধ্যে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না মানে এই নয় যে আরো 1 ঘন্টা বাদে প্রতিক্রিয়া দেবো না। আমি বলছি এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। আচ্ছা, একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে যে জয়রাম রমেশকে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল, জয়রাম রমেশকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইন্ডিয়া জোটের শরিক হয়ে আরেক শরিকের ঘর ভাঙছেন। সে প্রসঙ্গে উনি বলেন, শুনে ভালো লাগছে যে কারো কারো মনে ইন্ডিয়া জোটের কথা এখনো মনে আছে। কয়েকদিন আগে ইন্ডিয়া জোটের নাম মন্তব্য করবো না, কোনো মন্তব্য করবো না।
ওই প্রেস এটা কি কনফারেন্স না। ওই প্রেস কনফারেন্স নিয়ে এখন এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করব না। মানে এইটা কি ইন্ডিয়া জোটকে ক্ষতি করবে? মানে এমনি জেনারেল প্রশ্ন যে কংগ্রেসের এই একজন তৃণমূলের এমপিকে কংগ্রেস নিয়ে নিল, বা তৃণমূলের এমপি কংগ্রেসে চলে গেলেন, এদের কি বৃহত্তর ইন্ডিয়া জোটের কোনো ক্ষতি হলো? আমি আবার বলছি, এর উত্তর আমার ঠোঁটের ডগায় আছে, কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের আজকের প্রেস কনফারেন্স নিয়ে এই মুহূর্তে আন্ডারলাইন এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। থ্যাংক ইউ কমপ্লিট হ্যাঁ